একটা কলেজ 17-18 হাজার স্টুডেন্ট, তার ইনকাম মানে প্রচুর টাকা ইনকাম, তার ফিক্সড ডিপোজিট আছে হয়তো ধরেন 100 কোটি টাকা। এটার দিকে সবার নজর। আরেকটা বিষয়, এই যে আমাদের এখানে কলেজগুলোতে আমরা করলাম কি, এটা না অক্সফোর্ড মডেল, না ক্যামব্রিজ মডেল, না আমাদের নিজস্ব কোনো মডেল, এটা একটা জগা খিচুড়ি। যেমন ধরেন আপনার কলেজগুলোতে ম্যানেজমেন্টে যারা আছে, কলেজ ম্যানেজমেন্ট গভর্নিং বডি, আমরা এই প্রথমবারের মতো সারা দেশের সমস্ত গভর্নিং বডি চেঞ্জ করেছি। এই গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য সমাজের ভিতরে, মানুষের ভিতরে যে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, রাজনৈতিক দলগুলোর ভিতরে, ব্যবসায়ীদের ভিতরে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি একটা কলেজের সভাপতি হতে চান, কারণ এতে তার প্রেস্টিজ বাড়বে এলাকাতে। ঠিক আছে, ভালো মানুষরা কলেজ পরিচালনা বোর্ডে আসুক, সেটা আমরাও চাই, কিন্তু এই কলেজ গভর্নিং বডি নিয়ে, কলেজ পরিচালনা নিয়ে গত 15-16 বছরে একটা মানে এটা কি বলবো, এটা মানে যা ইচ্ছে তাই কাণ্ড হয়েছে। এবং কলেজগুলোকে নিজস্ব মানে সম্পত্তির মতো ব্যবহার করে, কলেজের আপনার ধরেন অ্যাকাউন্টস ঠিক নাই, যার যেভাবে মনে ধরে অমুক অনুষ্ঠান হবে সেখানে 50 লাখ টাকা চাঁদা দাও, অমুক অনুষ্ঠান হবে সেখানে 70 লাখ টাকা চাঁদা দাও, এইটা করো ওইটা করো ইত্যাদি ইত্যাদি, এইগুলা করে কলেজগুলোতে। এবং শিক্ষকদের ভিতরে যে কিন্তু স্যার এটা আরেকটা পিঠ কি স্যার আপনি দেখতে পান? যেমন স্যার আমি বাংলাদেশে থাকতে, আমিও বাংলাদেশের মানে ঢাকার একটি কলেজের গভর্নিং বডিতে ছিলাম, কিন্তু আমি তো দেখেছি গভর্নিং বডির চেয়ারে থেকে কিন্তু আসলে খুব বেশি পাওয়ার প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। যেমন আমি মিটিংগুলিতে উপস্থিত থাকতাম, আমার মতামত দিতাম একটু পর্যন্তই। এর বাইরে কলেজ গভর্নিং বডিতে যারা সভাপতি তার মেম্বার থাকেন, তারা এত পাওয়ারফুল কি করে হয়ে ওঠেন? নিশ্চয়ই স্যার এটার কোনো ম্যাজিক আছে, মানে কলেজ গভর্নিং বডিতে পাওয়ার থাকার কথা না, উনারা কিভাবে পাওয়ারফুল হয়ে ওঠেন? এটা হলো যে আপনি হয়তো বদলোক মানুষ, আপনার হয়তো তারা চড়া হইতে পারে নাই বা মানে কি করতে পারে নাই, কিন্তু ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি, একটা কলেজ 17-18 হাজার স্টুডেন্ট, তার ইনকাম মানে প্রচুর টাকা ইনকাম, তার ফিক্সড ডিপোজিট আছে হয়তো ধরেন 100 কোটি টাকা। এটার দিকে সবার নজর, এবং এটাকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে, মানে রাজনীতিটাকে এমন ভাবে টেনে আনা হয়েছে, স্থানীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সব রাজনীতি এটাকে টেনে আনা হয়েছে, যে এটা আর একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটা দাঁড়াতে পারে না। এই জায়গাগুলোতে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে কলেজ গভর্নিং বডি, ভারতে যে কলেজগুলো পরিচালিত হয়, পাকিস্তানে অথবা শ্রীলঙ্কাতে যে কলেজগুলো পরিচালিত হয়, সেখানে তো গভর্নিং বডি নাই। সরকারি কলেজগুলো যদি মাউসি এভাবে একটা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা আমাদের কলেজগুলোকে একটা আলাদা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, এই গভর্নিং বডি থেকে বের হয়ে এসে, সেটাও একটা বড় বিষয়। আমরা একটু চিন্তা ভাবনার ভিতরে আমাদের আছে, কিন্তু মুশকিল হলো যে মানে এই যে সংস্কার কাজে বিভিন্ন জায়গাতে আমরা হাত দিয়েছি, যে আমরা একটা ট্রেড কোর্স চালু করতে চাই। আপনি জানেন 2026-এর পর থেকে আমাদের এখান থেকে আনস্কিল লোকজন গালফ স্টেট গুলাতে নেওয়া হয়তো অনেকটাই সংকুচিত হয়ে আসবে। তাহলে আমাদের এখানে কিন্তু স্কিল ট্রেনিং গুলা লাগবে। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, সকাল বিকাল এটুআইয়ের সাথে আমরা একটা চুক্তি করেছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে একটা চুক্তি করেছি, ইউনিসেফের সাথে আমরা একটা চুক্তি করেছি। ইউনিসেফ বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ড্রপ আউট হয়ে গেছে অথবা ন্যাশনালি যারা ড্রপ আউট হয়ে গেছে, তাকে একটা ছোট্ট 3 মাসের একটা কোর্স দিয়ে, একটা মাইক্রো ক্রেডেনশিয়াল, একটা ট্রেনিং দিয়ে যদি মার্কেটে দেওয়া যায়, তাহলে তার স্কিল ডেভেলপমেন্টটা হলো। এই সমস্ত জায়গাতে আমরা এই সংস্কারের কাজে হাত দিয়েছি, এবং এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি। এবং দেখেন এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে, মলিকুলার বায়োলজিতে ভর্তি হচ্ছে, এখানে উইদাউট এনি অ্যাডমিশন টেস্ট। এই প্রথমবারের মতো আমরা, বহুদিন আগে ছিল, এই অনেক বছর পরে, এক যুগ পরে আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি করতে যাচ্ছি। আগামী 31 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, 5.5 লক্ষ আপনার পরীক্ষার্থী অ্যাডমিশন টেস্টে, সারা দেশে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসবে। স্যার আমি শুরু করা, স্যার আমি দুই একটা মন্তব্য আপনাকে বলি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে থেকে হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়জুল আমিন, তিনি বলেছেন ডিগ্রি 2019-20 ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক কেন দেওয়া হলো না, কিন্তু অনার্স 4th বর্ষের দেওয়া হলো, ডিগ্রির ক্ষেত্রে কেন এত অবহেলা? এটা স্যার আপনি মন্তব্য করতেও পারেন ছোট 1-2 লাইনে। আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিরও স্যার আমরা একটু জবাব আপনার কাছ থেকে চাই। আমরা সবাইকে দিচ্ছি, আমরা যাদেরকে শুধু 19-20-এর ডিগ্রি পাস না, এই মাইক্রো ডিটেইলসে গেলে এই অনুষ্ঠান আজকে আর শেষ হবে না। সবগুলো পরীক্ষাতেই যেখানে প্রিলিমিনারি টু মাস্টার্স, ডিগ্রি পাস এবং অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সব জায়গাতে আমরা যার যতটুকু ডিজার্ভ করে, যতটুকু আমাদের সংবিধিতে আছে এবং অতীতে রেকর্ড আছে, সেগুলো হিসাব করে আমরা দিচ্ছি, গ্রেস দিচ্ছি না যে আমরা তা না। কিন্তু আপনি গ্রেস চাচ্ছেন, আমরা গ্রেস যতটুকু আমাদের সংবিধি এলাও করে দিচ্ছি, কিন্তু অটোপাস চাবেন না, অটোপাস আমরা দিব না। আচ্ছা, গ্রেস আপনি দিবেন, অটোপাস দিবেন না। স্যার আমরা
অন্য একটা প্রসঙ্গে দর্শকদের কাছে একটা মন্তব্য করেছিলাম, মানে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটার একটু জবাবটা একটু আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে বা জরিপটা, যে যুদ্ধ অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ার ঘটনায় ন্যায় বিচার দেখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 69% দর্শক মনে করছেন এটি সঠিক, শতকরা 31% দর্শক মনে করছেন এটি সঠিক নয়। আমরা এখন যে হিসাব দেখছি সেটা 46,000-এর মতো দর্শক এটাতে ভোট দিয়েছে। স্যার আরেকটু আপনার কাছে ফিরে আসি, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে স্যার আপনি আজকে কথা বলেছেন, এর আগে কথা বলেছেন, আমরা যতটা খোঁজ নিয়ে জেনেছি শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ে যারা বড় দায়িত্বে ছিলেন তারা শিক্ষক নিয়োগের চেয়ে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ এসব বিষয়ে মনোযোগ দিয়েছেন। শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, সিলেবাস এসব নিয়ে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের আগ্রহ থাকে না। অনেকেই বলে থাকেন স্যার যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনিও কি স্যার একই রকম ভাবে এই চর্চাই অব্যাহত রেখেছেন কিনা? মানে শিক্ষক নিয়োগের থেকে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ যেখানে স্যার টাকা আমরা সেগুলিতে বেশি করতেছেন কিনা? শিক্ষার মান, কারিকুলাম এইটার দিকে আপনার মনোযোগ কম কিনা স্যার? আমাদের কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না। যা কেনাকাটা দরকার আগামী 5 বছর লাগবে সব কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিছু করতে হবে না। যত বিল্ডিং টিল্ডিং করা দরকার আগামী 5-7 বছরে সব বিল্ডিং করা হয়ে গেছে। ওকে, এমনকি যা কেনাকাটা করার জন্য যা দরকার আগামী 4-5 বছর যে এটা লাগবে সেটাও করা হয়ে গেছে। ইভেন সমাবর্তন হবে, সমাবর্তন কবে হবে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু সমাবর্তনের সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে। সো আমরা ওই জায়গাটাতে জিরো টলারেন্সে আছি। আমাদের কোনো এজেন্ডা নাই। একটা এজেন্ডা আমাদের এখানে, এই দেশের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, শিক্ষার মানটা কিভাবে আমরা বাড়াতে পারি, এই সমস্ত এজেন্ডা নিয়ে আমরা নামছি। আমাদের এখানে আপনি যে কথাটা বলছেন সেই কথাগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে জনমনে, এবং এখানে যেহেতু সেলফ ফান্ডেড একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপনার গুড গভর্নেন্সের অভাব আছে। একটা বিশ্ববিদ্যালয়ে 40 লক্ষ শিক্ষার্থীদের অভিভাবক, তার ভিতরে শিক্ষক আছে মাত্র 81 জন। যে 81 জন শিক্ষক দিয়ে আমরা 30-35টা অনার্স মাস্টার্স চালাই একটা দেশে, সেখানে কোন সাবজেক্টের শিক্ষকই নাই। তাহলে আমাকে মডারেশন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজনের কাছে আমাকে দৌড়াতে হয়। মানে বিশ্ববিদ্যালয়টাকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয় নাই। কিন্তু স্যার এটা এরকম কেন? আপনারা তো স্যার নিজের টাকা দিয়ে নিজেরা চলেন বেশিরভাগ ক্ষেত্রেই, আপনারা সেলফ ফান্ডিং আমরা চলি না শুধু, আপনারা অন্যদের দেন। এই সেলফ ফান্ডিং একটা ইউনিভার্সিটির টিচার সংকট কেন থাকবে? কেন এইটার এমন অবস্থা হবে যে এইটার শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হবে না? দেখেন স্যার, অনেকেই এই প্রশ্ন করতেছেন যে সরকারি কলেজে শিক্ষকতাটার নিয়োগ যখন পান তখন থেকেই তারা গা ছেড়ে দেন অনেক শিক্ষক, কারণ তারা জানেন নিয়মিত প্রমোশন হবে না, ক্লাস মানে তাদের একটা মানে তাদের খুব বেশি উৎসাহ থাকে না। এটা কেন স্যার? এটা এরকম কেন? এটা প্রধানত কারণ হলো যে আপনার ধরেন এইটার একটা পাথওয়ে অফ প্রমোশন যেটা এটা নাই। এবং আপনি ধরেন শিক্ষকও লেকচারার 20 বছর ধরে পড়াচ্ছেন, তার ছাত্র লেকচারার, কোনো মানে সব সমান, এবং এই পোস্ট নাই। তাহলে আমার পোস্ট নাই যদি, তাহলে আমি অনার্স মাস্টার্স করলাম কেন? আমি কয়েকদিন আগে আশেক মাহমুদ কলেজে গিয়েছিলাম, এই যে আপনার বাওয়াল বদরে আলম কলেজে গিয়েছিলাম। সেখানে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে প্রায় 300 শিক্ষার্থী, শিক্ষক হলেন দুইজন। চারটা ল্যাব আছে, 8 জন ডেমনস্ট্রেটর দরকার, 1 জন না 2 জন ডেমনস্ট্রেটর আপনার সেখানে আছেন। আর যতটা অনার্স মাস্টার যেখানে করছি তার কিচ্ছা কাহিনী কথা নাই বা বললাম। এবং আপনার শিক্ষকদেরকে আমরা নিয়োগ দিয়েছি যত্রতত্র, কিন্তু এমপিও দেই নাই। যদি এমপিও নাই দিই তাহলে তাদেরকে অ্যালাউ করলাম কেন? সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে এইটা এমন একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা ডিস্টোপিয়া। এই জন্য আমি বললাম, এটা তো গেল আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বললেন। আমি তো সারা জীবন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছরে যা ঘটেছে, শিক্ষক নিয়োগ নিয়ে যা ঘটেছে, গুড গভর্নেন্সের প্রশ্নে যদি আপনি বলেন, সেইটা কভার করতে 20 বছর 30 বছর লাগবে। আপনার একজন লোক আপনার পাওয়া যায় না। কোনো বিশ্ববিদ্যালয় আছে যে 400 শিক্ষক নিয়োগ দিয়েছেন, একজন শিক্ষককে পাওয়া যায়নি যেখানে অন্য মতের, অন্য আগে ডিএনএ টেস্ট করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, এটার এফেক্ট তো আপনার কলেজ লেভেলও আছে। কলেজে আপনার এমন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। ভালো ভালো শিক্ষকরা, ভালো ভালো ছেলে মেয়েরা যারা ভালো ভালো পড়াশোনা করেছে, ব্রেন ড্রেনের শিকার হয়েছে, বিদেশে চলে গেছে। আপনার এখানে মানে শিক্ষকতা পেশায় আসবো না শেষ পর্যন্ত, এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। এইরকম একটা জায়গা থেকে আমরা এই একটা স্ক্র্যাপ থেকে আমরা শুরু করেছিলাম। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আমি যেদিন জয়েন করি, গিয়ে দেখি আমার টেবিলে কোনো কাগজপত্র কিছু নাই। মানে আমার যে কেউ একটা দায়িত্ব বুঝিয়ে দিবে, আমার ডাইরেক্টর সাহেবরা কিছুই নাই। আমরা সব নতুন করে বের করে আবার আপনারা আজকের এই অবস্থানে এসেছি। প্রফেসর, হ্যাঁ, আমি
আমি আমি শুধু এই বিষয়টা জানতে চাই যে আপনারা দায়িত্ব নেওয়ার পরে আপনি যেহেতু বলছেন যে জামায়াত বা বিএনপি বা এই সরকারের কোনো একটা কায়েমি স্বার্থের জায়গা থেকে স্যার আপনাদের নিয়োগ হয় নাই, আপনার এখন আর কোনো বাধা ধরা এরকমও নাই যে ওইখানে একটা জামাতের বিশ্ববিদ্যালয় বা একটা বিএনপির বিশ্ববিদ্যালয় বা একটা এনসিপির বিশ্ববিদ্যালয়কে আপনার বিশ্ববিদ্যালয় কলেজকে আপনার কোনো কিছু একটা করতে হবে, দেখে রাখতে হবে, নিয়োগ দিতে হবে, সেরকম কোনো কিছু এই সময়টার মধ্যেই যথেষ্ট পরিমাণে সংস্কার করে শিক্ষক নিয়োগ যেখানে যেটা করা দরকার সেইটা কি করতে আপনি পারবেন কিনা? উপরন্তু আমি দর্শকদের জন্য একটু বলি, এখন যিনি শিক্ষা উপদেষ্টা আছেন প্রফেসর সিআর আবরার, আপনার দীর্ঘদিনের কলিগ, আমি আপনি দুজনই উনাকে খুব ভালো করে জানি। এর আগে যিনি ছিলেন ইনি আমাদের সবার শিক্ষক প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তো মানে এর চেয়ে ভালো অবস্থা তো আর কোনো সময় মানে থিওরিটিক্যালি আর পাওয়া সম্ভব না স্যার আপনার পক্ষে। আমি ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি টিকেই আছি, ধরেন যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সাপোর্টটা ছিল বলে, আর এখন প্রফেসর সিআর আবরারের সাপোর্টটা ছিল বলে, আছে বলে। ওনারা আমার প্রায় 40 বছরের যে পরিচিত, 35 বছরের সহকর্মী। ওনাদের সাপোর্টটা আছে বলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সংস্কার কাজে হাত দিয়েছে সেই কাজগুলো আমরা করতে পারছি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে বর্তমান যারা আছেন সচিব এবং যারা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন এবং ডিজি লেভেলে যারা আছেন এবং আপনার এই যে উপদেষ্টা মহোদয় লেভেলে যারা আছেন এবং অন্যান্য উপদেষ্টারাও এবং অন্যান্য সচিবরাও এবং যে আন্দোলনের সাথে ডাইনে বায়ের সামনে যারা ছিলেন সবাই আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আমি শুরুতেই বলছি যে সহযোগিতা করছেন এটা ঠিক আছে, কিন্তু একটা একটা করে কাজ ধরে যদি আমরা আগাতে চাই একটা বিশাল সময় লাগবে সংস্কার কাজটাতে। এই জন্য আমরা বললাম যদি একটা রূপরেখা দেওয়া যেত যে আমরা কোন কোন জায়গাটাতে কিভাবে শিক্ষাক্ষেত্রে সারা দেশের কথা বলছি। আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পাথওয়ে তৈরি করেছি যে আমরা সিলেবাস সংস্কার করবো, এটার জন্য কমিটি করে দিয়েছি, কাজ শুরু হয়েছে, সিলেবাস সংস্কারে হাত দিয়েছে। আমরা পরীক্ষা সিস্টেমটা সংস্কার করব, আমরা ইনকোর্স সিস্টেমটা সংস্কার করব। আমরা যারা এই এত বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে শহীদ মিন মুগ্ধ এবং আবু সাইদের নামে আমরা সারা দেশে শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছি এবং সেটা আগামী মাস থেকে শুরু করতে চাচ্ছি। কয়েক কোটি টাকা আমরা শিক্ষাবৃত্তি দেব, সেই কাজগুলো আমরা করছি।